আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমরা এই ভিডিওতে আমাদের মাইক্রোসফট অফিসের যে সিরিজটি আছে সেখানে মাইক্রোসফট ওয়ার্ডের আমাদের হোম মেনু পার্টের ২ নাম্বার যে পার্টটা আছে সেই পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ যে পার্টটা আছে আমাদের হোম মেনু পার্টের অংশের মধ্যে যে প্যারাগ্রাফ নামক যে ট্যাবটা আছে সেই ট্যাবটা, এবং লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম আমাদের ফন্ট পার্টটুকু। আপনি যদি মিস করে থাকেন তাহলে আমি আই বাটনের ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিন। তো এটা যেহেতু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ৩ নাম্বার ভিডিও, তো আমরা আমাদের যে ডেস্কটপ ফোল্ডারটা আছে আমরা আমাদের লাস্ট ভিডিওতে এখানে একটা ফাইল তৈরি করেছিলাম, ওয়ার্ড ফাইল। আমরা ঠিক এরকমভাবে আরেকটি ওয়ার্ড ফাইল এখান থেকে তৈরি করব। তৈরি করে দেন ওইটার মধ্যে আমরা আমাদের হোম মেনু পার্ট 2 এর প্যারাগ্রাফ অংশটুকু শিখব। তো আমি লাস্ট ভিডিওতে যেভাবে ফাইলটা তৈরি করেছিলাম এই ভিডিওতে ঠিক সেমভাবে তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে ফার্স্টে নিউতে যাব, তারপর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যাব। এটা আমাদের ৩ নাম্বার ভিডিও, সো 3, অ্যান্ড আমাদের হোম মেনু পার্টের ২ নাম্বার অংশ, সো হোম পার্ট 2, হোম পার্ট 2 এবার হয়ে গেল। তাহলে এতে করে আমাদের কি হলো, আমাদের আর ওই ফাইল লোকেশন চুজ করে তারপর সেখানে সেভ করতে হলো না। এখান থেকে আমি ডিরেক্টলি ওপেন করব আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে গেছে। আমরা এখন আমাদের এই যে হোম মেনুর যেই হোম মেনু পার্টের যে প্যারাগ্রাফ অংশটুকু আছে এই প্যারাগ্রাফ অংশটুকু নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা এই ক্লিপবোর্ড এবং ফন্ট এই অংশটুকু শেষ করেছিলাম। ওকে, তাহলে শুরু করা যাক। যেমন আমি এখানে কয়েকটা লাইন লিখব যেটা আমাদের দরকার পড়বে এই মাইক্রোসফট ওয়ার্ডে। তো আমি সেটার জন্য একটা ওয়েবসাইটে যাব, বা হচ্ছে আমি এখান থেকে একটা ওয়েবসাইটে যাব। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ডামি টেক্সট। এটা আমাদের চ্যানেলে আপনারা পাবেন এই ওয়েবসাইট ডামি টেক্সট জেনারেটর, কারণ এই আমার অনেকগুলো টেক্সট লাগবে এই প্যারাগ্রাফ অংশটুকু কমপ্লিট করার জন্য। সো এখানে আমি নাম্বার হচ্ছে 500টা ওয়ার্ড এখানে আছে বাই ডিফল্ট। তো আমি কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলে আমার ক্লিপবোর্ডে কপি হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে আগে জায়গায় নিয়ে যাই। এবার এখান থেকে আমি কন্ট্রোল ভি চেপে এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন একটা জিনিস আপনারা এখানে খেয়াল করেন, এই যে রাইট সাইডটা আছে এই রাইট সাইডে কিন্তু একটা এখানে শেষ হয়েছে, একটা বাইরে শেষ হয়েছে, একটা আরও বাইরে, আবার একটা ভিতরে। কিন্তু যদি জিনিসটা এই লেফট সাইডের মতো রাইট সাইডটা হতো তাহলে কেমন হতো? খুব সুন্দর হতো। তাহলে সেটা আমরা কিভাবে করব? একদম এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মাউস দিয়ে চেপে ধরে, অথবা কন্ট্রোল এফ যদি আপনি প্রেস করেন তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। যাওয়ার পরে এই যে 4টা অপশন আপনি দেখতে পাচ্ছেন লাইন লাইন করা, এক একটা এক এক রকম। বাই ডিফল্টভাবে এটা এরকম আছে, যেমন দেখেন এখানে এই লেফট সাইডটা একদম সমান করা, ঠিক লেফট সাইডটা একদম সমান করা, এবং রাইট সাইডটা আঁকা বাঁকা। আমি যদি এখন দুই পাশটা সমান করতে চাই তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে করে ফেললাম, আর এটার নাম হচ্ছে জাস্টিফাই। আপনি যদি এখানে কারসরটা নেন এখানে লিখেও দিয়েছে জাস্টিফাই, ডিস্ট্রিবিউট ইউর টেক্সট ইভেনলি বিটুইন দ্য মার্জিন। এর মানে হচ্ছে দুই পাশে সমানভাবে রাখার জন্য। এটা কিন্তু একটা শর্টকাটও আছে, কন্ট্রোল প্লাস জে। আমি যদি কন্ট্রোল প্লাস জেড একসাথে প্রেস করি এটা আগের ফর্মে চলে যাবে, এবং কন্ট্রোল এ চেপে আমি যদি পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জে প্রেস করি তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। শর্টকাটটা এখানে কার্সরটা নিলে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে কন্ট্রোল প্লাস জে প্রেস করলে এরকমটা হবে। এখানে আরও অনেক অপশন আছে। আমি যদি এখানে প্রেস করি তাহলে পুরো লেখা দুটো কী হয়ে গেল, একদম মিডলে চলে আসলো। আমি যদি এখানে প্রেস করি তাহলে সেটা ডান পাশে সমান হয়ে গেল, আর এটা তো আমাদের বাই ডিফল্ট ছিল। তো আমাদের এই ছিল প্যারাগ্রাফের একটা অপশন। আরেকটা অপশন সেটা কি, এই যে আমাদের যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্বটা এটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। সেটা আমরা কিভাবে করব? যেমন ধরেন আমি আবার কন্ট্রোল বাটন এবং আমাদের কিবোর্ডের এ বাটন একসাথে প্রেস করলাম, সিলেক্ট হয়ে গেল। এবার এখানে চেপে আমি যদি 1.5 দেই, আমি 2.0 দিচ্ছি, তাহলে দেখতেছেন যে প্যারাগ্রাফের যেই লাইন গ্যাপটা সেই লাইন গ্যাপটা কিন্তু বাড়ছে। আমি যদি 2.5 দিই আরও বাড়বে, 3.0 দিলে আরও বাড়বে। আবার এখান থেকে আরেকটা আছে লাইন স্পেসিং অপশনস।
আমি যদি এখানে যাই তাহলে আমার এখানে অনেক অপশন আছে। যেমন প্রথম অপশনটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, যে আমাদের অ্যালাইনমেন্টটা আমরা কোন দিকে চাচ্ছি, এটা হচ্ছে লেফট। আমি যদি এটাকে জাস্টিফাইড করে দেই, ওকে দিলে সবগুলো জাস্টিফাই হয়ে যাচ্ছে। তারপরে এখানে আরও অপশন আছে, আমি যদি অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে ওকে দেই, এটা সেন্টার, মানে এই অপশনগুলোই আর কি। তারপরে এখানে আরও আছে যেমন ইনডেন্টেশন, লেফটে কতটুকু থাকবে, মানে ইনডেন্টেশনটা বলতে গেলে হচ্ছে একরকম একই লাইনে দেখে, সেটা লেফটে কত পার্সেন্ট থাকবে, রাইটে কত পার্সেন্ট থাকবে। তারপরে হচ্ছে স্পেসিং, বিফোর মানে একটা লাইনের আগে কতটুকু স্পেস থাকবে আর পরে কতটুকু স্পেস থাকবে। যেমন আমি যদি বলি একটা লাইনের আগে হচ্ছে এখানে অটোমেটিক যদি করে দিলে অটো হয়ে যাবে, আর আপনি চাইলে নিজে নিজেও করতে পারেন। আমি যদি 42 পিটি দিই, ওকে দিলে, তাহলে দেখেন আমাদের একদম ফার্স্ট লাইন থেকে 42 পিটি নিচে নেমে গেছে। তো আমি এটাকে আগে একটু জাস্টিফাই করে নিই, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। জাস্টিফাই করে ওকে দিলাম। এই দেখেন উপরে কতটুকু স্পেস, খেয়াল করেছেন? আপনি কিন্তু এখানে আমি যদি এখন ব্যাক স্পেস দিই, আমি কিন্তু এখানে কোনো কিছু লিখতে পারবো না, কারণ এটা তো আমি স্পেস ক্রিয়েট করে ফেলেছি। আর এটাকে যদি আমি ঠিক করতে চাই, তাহলে এই যে বিফোর 42 দিয়েছিলাম, এটাকে আমি 0 করে দিই, তাহলে আমাদের আগের ফরম্যাটে আমরা ফিরে আসব। এখানে আরও কিছু অপশান আছে, খুব ইম্পর্টেন্ট অপশান, যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। মানে আপনার যদি অসংখ্য লাইন থাকে, আপনি কি ধরে 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 এক লাইন করে স্পেস রিমুভ করবেন না। এখানে এই অপশনটা এনাবল হয়ে যাবে যদি আপনার প্যারাগ্রাফের মাঝখানে কোনো স্পেস থাকে। তাহলে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার সব রিমুভ স্পেস রিমুভ হয়ে গেছে। আমি কিভাবে বুঝবো? এখানে গেলে যদি এখানে রিমুভ লেখা না থাকে, তার মানে বুঝবেন যে এখানে কোনো স্পেস নেই। তো এটাকে আমি নর্মালি করে দিচ্ছি। তো এই ছিল আমাদের প্যারাগ্রাফ নিয়ে যে কিছু কথা। এবার আমি এই জিনিসগুলোকে একটু ছোট করি, আমাদের এই এত বড় প্যারাগ্রাফটা লাগবে না। আমি এগুলোকে একটু লাইন বাই লাইন করতেছি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, এই জন্য এটাকে করলাম একটা লাইন, এটাকে করলাম একটা লাইন, এটাকে করলাম একটা লাইন। এখন দেখেন এখানে টোটাল 5টা লাইন আছে, রাইট? 1 2 3 4 5 আচ্ছা। এখন এই 5টা লাইনকে আপনি যদি বলেন যে একটা নাম্বারিং করার জন্য, তাহলে আপনি নর্মালি কিভাবে করবেন? যে 1 এরকম কমা দিবেন, তারপরে 2 দিয়ে এরকম ফুল স্টপ দিয়ে স্পেস দিবেন, 3 দিয়ে ফুল স্টপ দিয়ে স্পেস দিবেন, 4 দিয়ে ফুল স্টপ দিয়ে স্পেস দিবেন, এবং 5 দিয়ে ফুল স্টপ দিয়ে স্পেস দিবেন। কত সুন্দর একটা নাম্বারিং হয়ে গেছে। তো এরকম যদি আপনার কাছে 1000 লাইন থাকে, তাহলে আপনি কি করবেন? এরকম করে করবেন না, দরকার নেই। আমি কন্ট্রোল জেড চেপে আবার আগের ফরম্যাটে এটাকে নিয়ে আসতেছি। আপনি এই পুরোটাকে সিলেক্ট করেন, করে এই যে আমাদের 1 2 3 লেখা আছে, এই জায়গাটাতে ক্লিক করেন। বাই ডিফল্ট 1 2 3 4 5 হয়ে যাচ্ছে। এখন আপনি যদি চান যে না, আমার 1 2 3 4 5 লাগবে না, আমার লাগবে রোমান সংখ্যা, তাহলে এখানে আপনি প্রেস করেন। এখানে সব ধরনের ফরম্যাট আছে। আপনার যদি রোমান সংখ্যা লাগে, এখানে প্রেস করেন। আপনার যদি এবিসি লাগে, তাহলে এখানে প্রেস করেন। আপনার যদি যে এরকম 1 2 3 দিয়ে তারপরে হচ্ছে বাঁকা করে দেওয়া এটা লাগে এবিসি দিয়ে, অথবা আপনি চেঞ্জের লিস্ট লেভেল তৈরি করতে পারেন। এক একটা এক এক লেভেলে থাকবে। যেমন আমি যদি এটা প্রেস করে দিই, তাহলে এক একটা লেভেলে চলে গেল, ঠিক আছে? আমি যদি এখন নান করে দিই, তাহলেই হবে এটা। ওকে, তাহলে আমি কন্ট্রোল জেড চেপে এটাকে আগের ফরম্যাটে নিয়ে যাচ্ছি। ওকে, এখন এটাকে বলা হয়, আপনি যখন 1 2 3 4 করবেন, এটাকে বলা হয় অর্ডার লাইন। এটা কি বলা হয়? অর্ডার। আচ্ছা, একটা আছে যে বুলেট দেওয়া। যেমন আমরা অনেক সময় দেখি যে অনেক জায়গায় এরকম সাইন দেওয়া থাকে, রাইট সাইন, তারপর এরকম দেয়া থাকে পয়েন্টার হিসেবে, তারপর হচ্ছে এরকম দেয়া থাকে, তারপর এরকম দেয়া থাকে। এই সব কিছুই করা হয় এই প্যারাগ্রাফটার মাধ্যমে। তো এই ছিল আমাদের এই জিনিসগুলো। আমি কন্ট্রোল জেড দিয়ে আরেকটু চেঞ্জ করে নিচ্ছি, আরও কিছু দেখানোর বাকি আছে। এবার আসি এই জায়গাটাতে। এই জায়গাটাতে হচ্ছে আপনার আর্টিকেল। এটা আমরা অবশ্য স্টাইলস ট্যাবে দেখব এর পরবর্তী ভিডিওতেই, তো এটা নিয়ে আমি এখন কথা না বলি। ওকে, এখন আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে আমি ধরেন এই লাইনটাকে সিলেক্ট করলাম, এই লাইনটাকে সিলেক্ট করতে চাচ্ছিলাম। এখানে এসে আমি যদি এখানে দিয়ে দিই, এটা লাইক আমাদের যে ফন্ট ট্যাবে এসে আমরা যে হাইলাইট করা শিখেছিলাম, সেই হাইলাইটটা। কিন্তু এটার মধ্যে পার্থক্যটা কি আমি দেখাচ্ছি। আমি যদি এই জিনিসটাকে হাইলাইট করি, তাহলে আমার এই শুধুমাত্র এই লেখাটুকু হাইলাইট হচ্ছে। মানে আমি যদি চাই এই পুরোটাকেই হাইলাইট করব, তাহলে কিভাবে পসিবল? কারণ এখানে তো আর কোনো লেখা নেই যে সে হাইলাইট করে ফেলবে। তো এটাকে সিলেক্ট করে আমি যদি এইখানে প্রেস করি, তাহলে আমার এই পুরো পেজের এই লাইনটাকেই সেই হাইলাইট করে ফেলবে। এটাকে যদি আমি আবার করি, তাহলে এটা আবার হচ্ছে ইয়েলো নিয়ে নিচ্ছে,
এটাকে যদি আমি আবার করি তাহলে এটা, মানে ইটস লাইক গেম। যেমন আমরা আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা তৈরি করি, এটাকে আমরা হচ্ছে গ্রিন দিই, গ্রিন, এটা অবশ্য গ্রিন, হ্যাঁ এটা গ্রিন, এটাকে আমরা কি করে দিব, রেড করে দিব, আর এটাকে আমরা গ্রিন করে দিই, আমাদের ফ্ল্যাগ হয়ে গেল গ্রিন রেড গ্রিন। ঠিক আছে, তো গেম হয়ে গেল। ওকে, আর আমাদের কাছে যে অপশনটা আছে সেটা হলো, ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে আসলাম, এটাকে বলা হয় বর্ডার। যেমন আপনি এই পুরো লেখাটার নিচে একটা বর্ডার দিতে চাচ্ছেন, তো এটাকে বলা হয় বটম বর্ডার। আপনি যদি চান আমি উপরে দিব, তাহলে আগেরটা তো বটম আমাদের করা ছিল, এই জন্য এটা রিমুভ হয়নি, টপ বর্ডার। আপনি যদি চান যে না আমি বটমটা রাখবো না, এটাকে রিমুভ করে দিব, তাহলে আপনি বটমটাকে আরেকবার প্রেস করেন, সেটা চলে গেছে। এবার যদি চান যে না আমি শুধুমাত্র লেফট সাইডে রাখবো, তাহলে লেফটে এখানে দিলাম, আর উপরেরটা যে টপ বর্ডার সেটা অফ করে দিলাম। মানে একবার সিলেক্ট করলে সেটা অন হবে, আরেকবার সেখানে গিয়ে ক্লিক করলে সেটা অফ হবে। এখন যদি চান যে না আমি চারোদিকে বর্ডার দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা আউটসাইড বর্ডার, যে চারোদিকে বর্ডার হয়ে যাবে। আর যদি চান আপনি ইন্ডিভিজুয়াল লাইন এক একটা, ইটস লাইক টেবিল, তাহলে সেটা হচ্ছে অল বর্ডার, তাহলে এটা একটা টেবিলের মতো করে কাজ করবে। ঠিক আছে, ওকে। তো লাস্ট যে অপশনটা, এটাকে আমি একটু বর্ডারগুলো আগে অফ করি। আপনি যদি চান যে এখান থেকে ডিরেক্টলি অফ করে দিবেন সবগুলোকে, নো বর্ডার। এখানে আরও কিছু অপশন আমি আপনাকে দেখাই, যেমন হচ্ছে ড্র টেবিল। আপনি কিন্তু একটা টেবিল যদি চান যে একদম খাতা কলমের মতো করে তৈরি করতে, সেটাও কিন্তু পারবেন। যেমন আমি এখানে একটা টেবিল দিয়ে এটাকে একটা টেবিলের মধ্যে রেখে দিই, একটা টেবিলের মধ্যে কিন্তু এটা চলে আসছে, ভালো না? এটা একটা টেবিলের মতো করে চলে আসছে। আপনি এখন এটাকে প্লেস করতে পারবেন, এখান থেকে এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এটাকে যদি আপনি আরও ছোট করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না, কারণ লেখাটার মধ্যে হয়ে গেছে। এবার আপনি এটা কিন্তু একটা টেবিলের সেল হয়ে গেছে। এবার আমি যদি ইনসার্ট বিলো থেকে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের আরও একটা সেল চলে আসছে, এটা একটা টেবিলের মতো আপনি ক্রিয়েট করে ফেললেন। আমি যে কন্ট্রোল জেড চেপে জিনিসটাকে আরও একবার দেখাই আমি কিভাবে করলাম। প্রথমে আমি এখানে গেলাম, তারপরে আমি ড্র টেবিলে গেলাম, একদম এইখান থেকে শুরু করে, যাতে আমি এটাকে একটা সেলের মধ্যে আনতে পারি, এরকম দিলাম, ছেড়ে দিলাম, আমার একটা টেবিল হয়ে গেল। এবার এখানে ডাবল ক্লিক করলে এটা সরে যাবে। আচ্ছা, এটা হচ্ছে হেডারের অপশন, ডাবল ক্লিক করলে হেডার চলে আসে, উপরের দিকে ডাবল ক্লিক করলে হেডার চলে আসে, একটা অপশন আর কি। হেডার আমরা সেটা হেডার ট্যাবে দেখবো, ইনসার্ট ট্যাবে দেখবো, নো প্রবলেম। তো এই গেল আরেকটা। এখন আরও কিছু অপশন এখানে আছে, যেমন বর্ডার্স অ্যান্ড শেডিং। আপনি কিন্তু একটা টেবিলের বর্ডারগুলোও চেঞ্জ করতে পারবেন। যেমন 3D মডেলে গিয়ে কালার সিলেক্ট করে দিলাম রেড, এবং আমি উইথ দিলাম একটু বেশি করে যাতে বুঝতে পারেন, ওকে দিলাম, তাহলে কিন্তু আমার একটা টেবিল চলে আসলো যেটার বর্ডার কিনা অনেক মোটা। এখন এইভাবে আপনি তৈরি করতে পারবেন। আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের জায়গায় চলে যাচ্ছি। ওকে, এবার লাস্ট যে অপশনটা থাকে সেটা হচ্ছে, ধরেন এই যে লাইনটা, আমি একবার দেখি, প্যারাগ্রাফ, শর্ট বাই প্যারাগ্রাফ, অ্যাসেন্ডিং। আচ্ছা, এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা কিছু 1 2 3 4 নিতে পারি, 5। আমরা আগে সিরিয়ালে কিছু লাইন নিই, তাহলে 1 2 3 4 1 থেকে 9 নিলাম। ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে কি অর্ডার বলে, ছোট থেকে বড়, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। এখন আমি যদি চাই যে 9 থেকে 1 দেখাবো, সেটাকে কি বলা হয়, বড় থেকে ছোট, ডিসেন্ডিং অর্ডার। তো আপনি এটাকে সিলেক্ট করেন, করার পরে এখানটাতে ক্লিক করে এই যে এখানে অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং, এটা তো বাই ডিফল্ট অ্যাসেন্ডিংয়ে আছেই, আমরা এটাকে ডিসেন্ডিংয়ে নিতে চাচ্ছি, তো ডিসেন্ডিংয়ে নিলাম। এবার আমি যদি ওকে প্রেস করি, তাহলে দেখেন এটা ডিসেন্ডিং হয়ে গেছে। নয়তো আপনাকে পুরোটা রিমুভ করে আবার 9 থেকে লিখতে হতো, রাইট? ইয়েস। এবার আমি আবার এটাকে সিলেক্ট করি, করার পরে আমি এখান থেকে অ্যাসেন্ডিংয়ে রাখি। টাইপ আমাদের কি, এটা কি নাম্বার নাকি টেক্সট নাকি ডেট? অবভিয়াসলি ইটস আ নাম্বার। অ্যান্ড দেন মাই লিস্ট হ্যাজ হেডার রো, এটা সিলেক্ট করে দেখাই, দেখি কি হয়। তাহলে দেখেন 9 1 2, মানে উপরেরটা থেকে গেল, বাকিটা হচ্ছে কি হলো, আপনার অ্যাসেন্ডিংয়ে হয়ে গেল। ঠিক আছে, ওকে। এবার আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। ধরেন আমি আজকের ডেটটা লিখি, যেমন আমাদের আজকের ডেটটা কত, আমাদের আজকের ডেটটা হচ্ছে জানুয়ারির 11 তারিখ 2022। তো আমি এখানে জানুয়ারি 11 2022, জানুয়ারি 11 2022। হ্যাঁ, হয়ে গেছে। এবার এটাকে আমি অল সিলেক্ট করে কিছু পেস্ট করি, কপি পেস্ট করলাম আর কি।
এখানে আমাদের স্পেস ক্রিয়েটের দরকার নেই। সো এটাকে আমি সিলেক্ট করলাম, তারপর এখানে আসলাম, তারপর এটা দেখেন বাই ডিফল্ট এটা কিন্তু ডেট নিয়ে নিয়েছে, সে বুঝতে পারছে যে এটা একটা ডেট, জানুয়ারি একটা ডেট হয়। এবার এখানে আমি ধরেন এটা তো আমি সেম দিয়ে ফেলেছি, তো আমি এখানে 12 দেই, এখানে আমি 13 দেই, আর এখানে আমি 14 দিই। বাই ডিফল্ট এটা অ্যাসেন্ডিংয়ে থাক। এবার আমি যদি অল সিলেক্ট করে এটাকে যদি আমি ডিসেন্ডিংয়ে দিয়ে দিই, ওকে দিই, তাহলে এটা কিন্তু আমাদের ডিসেন্ডিংয়ে। এর মানে কি প্রুফ হলো, এটা শুধুমাত্র নাম্বারেও কাজ করে না, যদি আপনি ওয়ার্ড দিয়ে দেন সেই ওয়ার্ডেও কাজ করবে। ঠিক আছে, এবার আরও একটা এক্সাম্পল আপনাকে আমি দেখাই। যেমন আমরা ছোটোকালে এতে শিখেছি কি অ্যাপল, বিতে শিখেছি বল, সিতে শিখেছি ক্যাট, ডিতে শিখেছি ডগ। এটা কিন্তু আলফাবেটিক্যালি কি আছে, অ্যাসেন্ডিং অর্ডারে আছে। আমি যদি এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করি, এটা নর্মালি কি নিয়েছে, টেক্সট। আমি যদি এটাকে ডিসেন্ডিংয়ে সাজাতে চাই, ওকে দিলে দেখেন DCBA, মানে এটা কয়েকটা ওয়ার্ডের প্রথম অক্ষর নিয়েও কাজ করা যায়। যে আপনার যদি আপনার একটা প্যারাগ্রাফ থাকে, আপনি যদি চান এই প্যারাগ্রাফে যতগুলো ওয়ার্ড আছে আমি সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষরকে ধরে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, সেটা আমি কিভাবে করব, এই অপশনটার মাধ্যমে। যেমন আমাদের কিছুক্ষণ আগে একটা প্যারাগ্রাফ ছিল, আমরা আমাদের ক্লিপবোর্ডে যাই, দেখি সেই প্যারাগ্রাফটা এখনও কপি হয়ে আছে কিনা, না প্যারাগ্রাফটা আর কপি হয়ে নেই। সো আমরা আমাদের সেই ওয়েবসাইটে আরেকবার যাই, এই যে আমাদের ওয়েবসাইটটা, আমি সিলেক্ট অল দিয়ে কপি টু ক্লিপবোর্ড দিলাম, আমাদের কপি হয়ে গেল। ওকে, এবার আমি Ctrl+V চেপে এখানে পেস্ট করে দিই। এখন আমাদের দেখেন এখানে অনেকগুলো লাইন আছে, তো এত লাইন আমাদের লাগবে না। ওকে, এখন আমরা কি যাচ্ছি, এই যে আমাদের এতগুলো যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর প্রথম অক্ষরগুলোর সাপেক্ষে আমরা প্রথমে অ্যাসেন্ডিং সাজাতে চাই। তাহলে আমি Ctrl+A দিয়ে সব সিলেক্ট করলাম, এখানে গেলাম, অ্যাসেন্ডিংয়ে ক্লিক করলাম, ওকে দিলাম। তাহলে আমার সবগুলো প্রায় অ্যাসেন্ডিং। আমার মনে হয় এতগুলো জিনিস নিয়ে সে কাজ করবে না। আমরা একটু একটা সেন্টেন্স নিই, শুধুমাত্র একটা সেন্টেন্স নেব, কোনো কমা রাখবো না। এবার আমি Ctrl+A দিয়ে যদি অ্যাসেন্ডিংয়ে এটাকে দেই, ওকে দেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি নাম্বার, টেক্সট, তারপরে হচ্ছে এটা আমাদের প্যারাগ্রাফ। ওকে, আমরা ডিসেন্ডিংয়ে যদি দেই, তাহলে না, এটা এভাবে আর কাজ করবে না। এটা মেবি হচ্ছে বাই ডিফল্ট, আপনি যদি অ্যাসেন্ডিংয়ে দেন সেটাকে ডিসেন্ডিং করতে পারবেন, ডিসেন্ডিং থাকলে অ্যাসেন্ডিং করা যায় আর কি। ঠিক আছে, তো আমি এই জিনিসটাকে আরেকবার নিই, আমাদের আরও কিছু অপশন এখানে আছে, তারপরে হচ্ছে বাকিগুলো আপনারা দেখে নিলে এটা পারবেন, নো প্রবলেম। তো আমাদের প্যারাগ্রাফ ট্যাগে যতগুলো অপশন আছে আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেল। এবার নিচে এখানে কিছু অপশন আছে, আর এই অপশনগুলো না দেখালেও হবে, কারণ আমি এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এইখানের মধ্যেই আছে। যেমন এখানে অ্যালাইনমেন্ট কি, অ্যালাইনমেন্ট বলতে ওই যে আমরা একদম প্রথমে যে জিনিসটা দেখেছি, এই যে এখানে যেই জিনিসগুলো করা যায়, এই চারটা যে অপশন, এই চারটা অপশনকে বলা হয় অ্যালাইনমেন্ট অপশন, এগুলো করতে পারবেন। সো আমি এই ভিতরে আর দেখাচ্ছি না, কারণ এই ভিতর দিয়ে ওগুলো হচ্ছে একটা শর্টকাট ট্যাব, মানে আপনি যদি একটা প্যারাগ্রাফকে নিয়ে অনেকগুলো কাজ একসাথে করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় ক্লিক করে সবগুলো কাজ আপনি একসাথে করতে পারবেন। যখন আপনি একটু প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনি এই টুলসগুলো ব্যবহার করতে পারবেন, আর তখন আপনি নিজেই বুঝে যাবেন এই টুলসগুলো কীভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা আমাদের আলোচনা করব আমাদের মাইক্রোসফট অফিসের হোম মেনু পার্ট 3, যেখানে আমরা আলোচনা করব আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে স্টাইলস ট্যাব আর একটা হচ্ছে আমাদের এডিটিং ট্যাব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে শুভকামনা। আল্লাহ হাফিজ।